বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন। বাইডেন হাসিনা বৈরী সম্পর্ক উন্নয়নে ডক্টর ইউনূস সফল বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুই শিবির নেতার পরিচয় সামনে আসায় দেশজুড়ে বিতর্ক। ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় বিস্ময়, সাধারণ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে। বিকল্প না থাকলে উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। এবং বৃষ্টির অজুহাতে ফের চড়া রাজধানীর কাঁচা বাজার। শতকের ঘরে অধিকাংশ সবজির দাম, মাছ, মুরগি, ডিমও নিম্নবিত্তের নাগালের বাইরে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশি। এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে চলমান সংস্কার কাজে সমর্থন দিতে জাতিসংঘ প্রস্তুত। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার, ইসি পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ শেষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন হতে পারে, আর এই জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে। কাজী ইহসান বিন দেদারের প্রতিবেদন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠক হয়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে নতুন বাংলাদেশের পাশে থাকার কথা জানান অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের পিসকিপারদের অনেক প্রশংসা করেছেন। তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএনের বড় একটা রোল আছে, সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে। এদিন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে 16টি কার্যক্রমে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক গুভ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের সঙ্গে বৈঠক শেষে আগামী নির্বাচন বিষয়ে একটি ধারণা দেন তার প্রেস সচিব। রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন, ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। জাতিসংঘের সাইডলাইনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর লুটপাট ও অনিয়ম হয়েছে। সেখান থেকে দেশ মুক্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাই নতুন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ প্রয়োজন। বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা। কাজী ইহসান বিন দেদার, মোহনা সংবাদ। এদিকে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের বৈরী সম্পর্ক উন্নয়নের পথ তৈরিতে সক্ষম হয়েছেন বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণেও দেশটির আগ্রহ বাড়ছে বলে মনে করছেন তারা। এদিকে পৃথিবীর ক্ষমতাধর দেশ আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবারের জাতিসংঘ অধিবেশন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সচেতন ছাত্র জনতার। আরও জানাচ্ছেন রেজা খান। পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক ও শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পতিত শেখ হাসিনা সরকারের প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যার চরম মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। এবারের জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে সেই সম্পর্ক উন্নয়নের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। আমেরিকার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তো ওনার সময় অনেক আমেরিকার সাথে সম্পর্কটা অতটা ভালো ছিল না। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার জোরালো ভূমিকা জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে নিশ্চিত করার তাগিদ দেন সচেতন নাগরিকরা। রোহিঙ্গা তো আসলে আমাদের জন্য একটা হেডেক হয়ে গেছে। যেহেতু এখানে আশ্রয় দেওয়া হয়েছে, তো তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দুদেশের রাজনৈতিক বিরোধ নিরসনের পথ তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বিগত সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টা মূলত রাজনৈতিক যে কাঠামো সেইখানে খারাপটা ছিল। একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি চিফ অ্যাডভাইজার ইউনূস ভাইয়ের এই সফরের মাধ্যমে। রাজনৈতিক যেই এক ধরনের নেগেটিভ যে কাঠামো তৈরি হচ্ছিল, সেটার একটা কোর্স কারেকশন
হওয়ার পথে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার আগ্রহ বাড়ছে উল্লেখ করে এবারের বৈঠকে $200 মিলিয়ন নতুন সহযোগিতার আশ্বাস এসেছে বলেও জানান তিনি। আমেরিকা একটা ইন্টারেস্ট বাড়ছে তার রোহিঙ্গাকে নিয়ে। রোহিঙ্গা নিয়ে আলোচনা আলাদাভাবেই হয়েছে, $200 মিলিয়ন একটা প্রতিশ্রুতিও দিয়েছে। তবে সবকিছুতেই অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমাদের অপেক্ষা করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের অভাবনীয় সফলতার পর ছাত্র শিবিরের 2 নেতার রাজনৈতিক পরিচয় সামনে চলে আসায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ঢাবি ছাত্রলীগের কমিটিতে ছাত্র শিবির নেতার নাম থাকায় বিষয়টি নিয়ে কথা হচ্ছে বেশি। যদিও ছাত্রলীগের কমিটিতে নাম থাকার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ। তবে শিবির নেতাদের আত্মপ্রকাশে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ছাত্ররা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। আপাতত তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের আত্মপ্রকাশের পর এবার জনসম্মুখে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি SM ফরহাদ। ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আপনারা শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তার সিদ্ধান্ত নেবেন। গণ অভ্যুত্থানের বিষয়ে শিবির সেক্রেটারি জানান, ছাত্র শিবির সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আন্দোলনে শামিল হয়েছেন। ফ্যাসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এজন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে না। ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই। এদিকে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2 শীর্ষ নেতার রাজনৈতিক পরিচয় সামনে আসায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেক সময় শিবির আছে যারা স্বাধীনতাকে প্রাধান্য দিতে চায় না, তারা অনেক কিছু চাপিয়ে দিতে চায়। এই জিনিসটা আর কি না করুক, এটা আমি চাই। যে কোনো মতাদর্শই হোক, রাজনীতি করার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে। আমি মনে করি যে এটা আত্মপ্রকাশ করা আগেই করা উচিত ছিল। ছাত্র রাজনীতি আর ক্যাম্পাসে চাচ্ছি না, কারণ রাজনীতি কত বাজে পর্যায়ে যেতে পারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, সেটা আমি দেখে এসেছি অলরেডি। দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি, সেটা আর ক্যাম্পাসে না থাকুক। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব গড়ে তোলার দাবি সচেতন ছাত্রদের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। প্লাস্টিকের অতিমাত্রায় ব্যবহার হুমকিতে ফেলেছে মানব স্বাস্থ্য। যথেচ্ছ ব্যবহারে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারে খাদ্যের সঙ্গে ঢুকে যাচ্ছে মানুষদের মস্তিষ্কে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্লাস্টিক এবং পলিথিন বন্ধে অভিযানের ঘোষণা দিলেও স্বস্তির আলো দেখছেন না আমজনতা বা বিশেষজ্ঞরা। কারণ বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে এ উদ্যোগ বিফলে যাবে বলে আশঙ্কা করছেন তারা। সুজন মিয়ার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাদ কেবল অন্তরিক্ষ, এছাড়া জল স্থল সবকিছুই প্লাস্টিকে পরিপূর্ণ। দিনের পর দিন পড়ে থাকা এসব প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণা বিভিন্ন মাধ্যমে খাদ্যদ্রব্যে চলে আসে, যা মাইক্রোপ্লাস্টিক আকারে প্রবেশ করে মানবদেহে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কে প্রতি গ্রাম টিস্যুতে ৪,৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণার অস্তিত্ব রয়েছে। আমাদের শরীরের যে সমস্ত জায়গা আছে, ব্রেন পর্যন্ত যেটা বলা হয়েছে যে হিউম্যান বডিতে প্লাস্টিক আছে, প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক, এবং এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদের প্লাস্টিক ওয়েস্টের একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। আমাদের সলিড ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের মেডিকেল ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের ইলেকট্রনিক ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে। প্লাস্টিকের অল্টারনেটিভ যদি কোনো আইটেম যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা একেবারে হুট করে যদি আমরা মনে করি যে প্লাস্টিক ব্যান করা উচিত, তাহলে এইটা আমাদের সোসাইটির জন্য এটা বিপজ্জনক।
পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। সার্বিক বিবেচনায় আগামী অক্টোবর থেকে ঢাকার সুপার শপ ও নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। একে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থা করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করছেন সবাই। আগেও সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা কিন্তু কার্যকর হয় নাই। বিকল্প ব্যবস্থা না থাকার কার্যকর করার একটাই পথ, বিকল্প তৈরি করে তারপর এটাকে বন্ধ করতে হবে। বিকল্প ব্যবস্থা রাখতে হবে। নারাইখা যদি আপনি পলিথিন উঠাই দিলেন অথচ বিকল্প ব্যবস্থা নাই, তখন তো একটা বিপদে পড়ে যাবে। এই 1 তারিখ থেকে এই পলিটা যেটা রেগুলার আমরা ইউজ করি সেটা যদি বিকল্প হিসেবে আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই জুট পলিটা মার্কেটিং এবং সব জায়গায় সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা ওইটা থাকতে হবে আর কি। পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় তিমিরে রয়ে গেছে সরকারি ঘোষণা। এবারও তাই হবে যদি বিকল্প বের করা না যায়, বলছেন বিশেষজ্ঞরা। 2002 সালে এগুলো অলরেডি নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং সেই সময় থেকে আমরা যেটা শিক্ষা নিয়েছি যে বাজারে উপযুক্ত বিকল্প যদি না দেওয়া যায়, এই পলিথিন ব্যবহার বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি কিন্তু এই 12 বছর পরেও কিন্তু এখনো রয়ে গেছে। আমরা কিন্তু বাজারে উপযুক্ত বিকল্প আনতে পারি নাই। প্লাস্টিক পণ্য তৈরিতে যে পলিথিন ব্যবহার করা হয় তা পচনশীল নয়। মানুষের শরীরের টিস্যুতে এই পলিথিন পাওয়া গেছে, তাই এটি বন্ধে প্রয়োজন সর্বস্তরের সচেতনতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শত বছর পেরিয়ে গেলেও ঢাকা 14 আসনের কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে করে প্রায় 3 লাখ মানুষ প্রতিদিন তুরাগ নদী পার হয়ে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করছেন। এতে প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। তবে দ্রুতই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন তানসিদ ভুইয়া। ঢাকার কাউন্দিয়া এলাকায় প্রায় 3 লাখ জনসংখ্যার বসবাস। তবে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এখনও নৌকা। স্থানীয়দের শত বছরের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণের। চলতি বছরের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হলেও উচ্চতার কারণে আবারও বন্ধ হয়ে যায় কাজ। এতে মানববন্ধনে রাজপথে নামেন স্থানীয় বাসিন্দারা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ছোটখাটো কলকারখানা, কুটির শিল্প সহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু পিছিয়ে রয়েছে কাউন্দিয়াবাসী। এ যেন আলোর নিচে অন্ধকার। যাতায়াত ক্ষেত্র তৈরি হলে আমাদের সংযোগটা পুরো ঢাকা শহরের সাথে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের তৈরি হয়ে যাবে। নৌকা বন্ধ হয়ে যাবে, আসলে তা না। ব্রিজ হলে মনে করেন যে আরো আমাদের সচ্ছলতা হবে। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর চলতি বছরের জুলাই মাসে কাজ শুরু করলেও উচ্চতার দোহাই দিয়ে তা বন্ধ করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে সব জটিলতা পেছনে ফেলে কাউন্দিয়া ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টেন্ডার হয়েছিল, ভালো লাগছে, আবার শুনতেছি ব্রিজটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বলবো যে ব্রিজটা যেন কোনো মতে বন্ধ না হয়। 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের এবং 20,000 ভোটার, এরা সবাই আপনাদের কাছে আবেদন যে এই ব্রিজটা হোক। স্থানীয় সরকার বিভাগের যৌথ প্রচেষ্টায় এই বিষয়টি দ্রুত শুরু হওয়া দরকার। একই দাবি সচেতন নাগরিকদের। ব্রিজটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টা দ্রুত কাজ ধরার নির্দেশ দেন এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন ওনার কাছে আমাদের জোর আবেদন, উনি যেন আমাদেরকে এই ব্রিজটা উপহার দেন। বৃষ্টি হলে স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক জীবন মানের পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সবাই। কাউন্দিয়াবাসীর এই ব্রিজটি তাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবিটি বাস্তবায়নে সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের কাছে তাদের জোর দাবি যে এই প্রাণের দাবিটি বাস্তবায়নে তারা যেন অচিরেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজ থেকে সারা দেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। বঙ্গোপসাগর সহ নদী বন্দরগুলোতে কোনো প্রকার সতর্ক সংকেত নেই। রংপুর বিভাগ ছাড়া সারা দেশে বৃষ্টি কমার ফলে তাপ প্রবাহ বাড়ার সম্ভাবনার কথাও জানান তিনি। তবে মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর বিভাগে আরও কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেন এই আবহাওয়াবিদ। আগামী মাসের প্রথম সপ্তাহে আবারও সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানান মনোয়ার হোসেন। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে তখন হয়তো তাপমাত্রা আবার কিছুটা কমে আসতে পারে। এবং বাংলাদেশের উপরে কিন্তু এখনো মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং এটা শেষের দিকে প্রায় আপনারা জানেন সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকে অথবা প্রথমার্ধে কিন্তু এটা বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। তখন তাপমাত্রাটা আস্তে আস্তে
আবার বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। টানা বৃষ্টির প্রভাব রাজধানীর নিত্যপণ্যের বাজারে। অধিকাংশ সবজিই শতকের ঘরে ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচা মরিচ। মৌসুমের শেষে এসে আরও বেড়েছে ইলিশের দাম। গরিবের প্রোটিন, ডিম, মুরগি এবং নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। মাত্র 2 কেজি চাউল কিনে হলো 60-120 টাকা, মাছ কিনা যাবে 150 টাকা। বাজারে গেলে মাছ ডাল কিনলে টিয়া থাকে না। টিভি চ্যালেঞ্জ খুললে গেলে দেখা যায় যে দাম বেশি, কিন্তু আমরা ব্যস্ত গেলে সে টাকাটা আমরা পাই না। তাই কৃষকের কাছে সরকার নেওয়ার মতো লাইন করুক। এভাবেই কৃষক তার জীবন জীবিকা নিয়ে অসহায়ত্ব তুলে ধরেন। এদিকে উল্টো চিত্র রাজধানীর বাজারে। বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। কচুরলতি, বরবটি, বেগুন সবই শতকের ঘরে। মাঝারি লাউ 80 টাকা, পেঁপে 30, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। আধা কেজি কবি 3 আইটেম নিচে প্রায় 200 টাকার উপরে চলে আসছে। কচুরলতি তো একদম অ্যাভেলেবল, কিন্তু এটার দাম এত হইব কি জন্য আমি এটা কিছু বুঝতেছি না। কেজিতে 20-30 টাকা, 40 টাকা ডিফারেন্স। দেশ জুড়ে প্রতিদিন প্রায় 4 কোটি ডিম উৎপাদন হয়। তারপরও নিম্নবিত্তের নাগালে নেই দাম। পাইকারি বাজারে বাদামি রঙের ডিম 160 টাকা ডজন বিক্রি হলেও মহল্লার দোকানে তা 165 থেকে 70 টাকা। সর্বনিম্ন একটা ডিম দেই মাটি বাদ খাইতে, সেই সিন্ডিকেটে কোন হেডও তো মাছ খাইতে পারে না। তাহলে মানুষ যাবে কোথায়? এখান থেকে ডিমটা যারা কষ্ট করে যারা তৈরি করছে বা যেখান থেকে আমরা আনছে, সেখানে মনে হয় দামটা পাচ্ছে না। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 টাকা, আর সোনালী মুরগি 250 থেকে 270 টাকা। ব্রয়লার মুরগি তো আসলে যেভাবে দাম দরকার ছিল আমাদের, তার চেয়ে বেশি বাইরে চলে গেছে, নাগালের বাইরে আর কি। যারা আগে গরিব নিম্ন ব্যক্তি ছিল, ওরা তার মুরগিটা খাইতো 1 কেজির মধ্যে বা 1.5 কেজির মধ্যে। এখন এতটা বাড়ছে যে আমার মনে হয় না আর কয়েকদিন পরে ব্রয়লারও খেতে পারবে। ব্রয়লার 190 টাকা কেজি বিক্রি করতেছি আজকে আমরা। এদিকে মৌসুম শেষ হলেও ইলিশ আহরণে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। এতে করে বাজারে দাম আরো বেড়েছে। 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজন আমি 2020 টাকা কিনছি, 2100 বেচা লাগবো, 100 টাকা লাভ করে নেবো। 1 কেজি ওজন 1530 টাকা কিনছি, তাহলে এটা 1600 বিক্রি করা লাগবে। অন্যান্য মাছ যেগুলো আছে এগুলোর দাম অনেক প্রচুর, হয়তো সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। প্রতি কেজি মোটা চাল 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুতের চরম লোডশেডিং এর মধ্যেই জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এটি বন্ধ হলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ সারা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রবাহের পাশাপাশি প্রতিষ্ঠানটির বৈদেশিক অংশীজনদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তারা। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের 2টি ইউনিটে পুরো মাত্রায় উৎপাদনে দৈনিক 12,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন, যার বিপরীতে মজুদ রয়েছে মাত্র 60,000 মেট্রিক টন। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টি জাহাজে 1,68,000 টন কয়লা এলেও ব্যাংকিং জটিলতায় বিল বকেয়ার কারণে তা খালাস বন্ধ রেখেছে রপ্তানিকারকরা। রামপাল ও বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নানা টানাপোড়েনের মধ্যে নতুন করে এ কেন্দ্রটি বন্ধ হলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের নামে দেশের কোনো ব্যাংকে ঋণ নেই উল্লেখ করে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা জানান, এলসি ছাড়ের মাধ্যমে কয়লা খালাস না করলে প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। তবে সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের তড়িৎ উদ্যোগের কথাও জানান তিনি। প্রতি মাসে গড়ে 6টা শিপমেন্ট লাগে। যদি আমি থামরুলে ধরি, প্রায় 60,000 টনের 6টা জাহাজ লাগে, তার মানে 3,60,000 টন আমার কয়লা। তারপর একটা পাওয়ার প্ল্যান্ট যদি কোনোভাবে উৎপাদন ব্যাহত হয়, এটা মনে করেন আপনাদের চট্টগ্রাম অঞ্চলের জন্য সবচেয়ে বড় সমস্যা। ওই অঞ্চলে তো যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, একটা লোডশেডিং কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য সবসময় খারাপ। আর কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক বললেন, পাওয়ার প্ল্যান্টটি চালানোর জন্য কয়লা দরকার, না হলে এটি শাটডাউন হয়ে যাবে। Not only damaged, maybe died. Power plant the same. Without the coal, maybe the power plant also will be shut down. বন্ধের আশঙ্কার কথা স্বীকার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে জানান, কোনো কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হলে লোডশেডিং বেড়ে যেতে পারে। আমরা তো বন্ধ হতে চাবো না, বন্ধ হলে তো আমাদের
ওই পরিমাণ মেগাওয়াট মাইনাস হয়ে গেলে আমার তো বিদ্যুৎ ব্যবস্থাপনায় তো একটা ইম্প্যাক্ট ফেলবে না, এটা তো স্বাভাবিক। এটা আমরা চেষ্টা করছি, ওরা এক জায়গায় আটকে যাচ্ছিল সেখানে আমরাও হেল্প করছি, করে এই জাহাজগুলো আনলোড করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন। বাইডেন হাসিনা বৈরী সম্পর্ক উন্নয়নে ডক্টর ইউনূস সফল, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুই শিবির নেতার পরিচয়ের সামনে আসায় দেশজুড়ে বিতর্ক। ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় বিস্ময়, সাধারণ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে। বিকল্প না থাকলে উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। এবং বৃষ্টির অজুহাতে ফের চড়া রাজধানীর কাঁচা বাজার। শতকের ঘরে অধিকাংশ সবজির দাম মাছ, মুরগি, ডিম এবং নিম্নবিত্তের নাগালের বাইরে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সকাল বিকেল 5:30টায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে